বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আখতারুল ইসলাম, তোমাদের ইংরেজি শিক্ষক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে তোমাদের ভয়েস বিষয় নিয়ে একটু হালকা আলোচনা করব। তো ভয়েস ভয়েস শব্দের বাংলা অর্থ হচ্ছে বাচ্য, কিন্তু আমরা আমাদের সারা জীবনেও কোনোদিন বাচ্য শব্দটা ব্যবহার করতে পারবো কি না কোনো বাক্যের মধ্যে, তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। তারপরেও যেহেতু গ্রামারগুলো আমরা পড়াশোনা করি, তো এই গ্রামারগুলোতে লেখা থাকে, তার থেকে আমাদের এই ভয়েস শব্দের অর্থ নিয়ে জানা। তো এই আসলে আজকে যে ভয়েস পড়বো তার আমাদের লক্ষ্য বা উদ্দেশ্যটা কী, অ্যাক্টিভ ও প্যাসিভ এর প্রয়োগ সম্বন্ধে জানতে পারবো, এর গুরুত্ব উপলব্ধি করতে পারবো। এটাই হলো মূলত আমাদের আজকের ভয়েসের এইম। তো দেখা যাক, এখন ভয়েস নিয়ে ছোট্ট দু চারটি কথা বলার চেষ্টা করি। তো ভয়েস ভয়েস জিনিসটা হলো ভার্ব, ভার্ব এর পরিবর্তিত রূপ। কিসের পরিবর্তিত রূপ? পরিবর্তিত রূপ। আসলে এটা হচ্ছে ভয়েস। এখন ভয়েস মূলত, যেহেতু ভয়েসের শ্রেণীবিভাগ আমাদের জানা দরকার, তো ভয়েসের শ্রেণীবিভাগ করতে আমরা প্রথমে এটা একটু জেনে নিই। ভয়েস হলো মূলত দুই প্রকার। ভয়েস কত প্রকার? দুই প্রকার। একটি হলো অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ, অন্যটি হলো প্যাসিভ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আপাতত ভয়েসের দুটি নাম শিখি। একটি হলো অ্যাক্টিভ, অন্যটি হলো প্যাসিভ। অ্যাক্টিভ শব্দের বাংলা অর্থ হচ্ছে সক্রিয়। প্যাসিভ শব্দের বাংলা অর্থ হচ্ছে নিষ্ক্রিয়। তো এই সক্রিয় নিষ্ক্রিয় নিয়ে আসলে আমাদের মূলত কাজ না। আমাদের মূলত কাজ হচ্ছে ভয়েসের প্রয়োগ। আসলে ভয়েস জিনিসটা কি, এটা আমাদের একটু জানতে হবে, এবং ভয়েস শিখে আমরা কোথায় কাজে লাগাবো এটা একটু জানতে হবে। আমরা অনেক সময় বাক্য ব্যবহার করার সময় সাবজেক্টকেই বেশি গুরুত্ব দিই। কোনো সময় দেখা যায় যে সাবজেক্টের উপর গুরুত্ব আরোপ না করেই আমরা অবজেক্টের উপর গুরুত্ব আরোপ করি। এই গুরুত্ব আরোপ থেকেই কিন্তু আসলে ভয়েসগুলো আমরা ব্যবহার করে থাকি। আমাদের বর্তমান সিলেবাসে যে ভয়েসগুলোর কথা বলা হয়েছে, আমাদের প্রশ্নকর্তারা আসলে প্রশ্ন করার সময় একটুকু খেয়াল না করেই হয়তো বা কোশ্চেনগুলো করে থাকেন। এটা আমরা অনেকাংশে দেখে থাকি। যেমন আমাদের প্রায় প্রশ্নকর্তারা কোয়েশ্চেন পেপারে দিয়ে থাকেন হানি, HONEY, হানি, টেস্ট, TASTES, টেস্ট, সুইট। এই বাক্যটি আমরা প্রায় দেখি যে প্রায় এক্সামে কিন্তু এটি চেঞ্জ করতে বলা হয় এবং পাশে লিখে দেওয়া হয় প্যাসিভ। এই বাক্যটিকে প্যাসিভ করতে বলা হয়। কিন্তু আমাদের আসলে খেয়াল রাখতে হবে, প্রশ্ন করার সময় মূলত আমাদের দৃষ্টি রাখতে হবে যে আমি যে বাক্যটা সেট করতে চাচ্ছি, এই বাক্যটা আমার স্টুডেন্ট বা আমার শিক্ষার্থীরা তাদের সারা জীবনে, শিক্ষা জীবনে কোনোদিন কাজে লাগাতে পারবে কি। কাজেই না লাগে, সেক্ষেত্রে তারা এটা শিখে করবে কি? তাদের প্রাত্যহিক জীবনে কোনো কাজে লাগবে না, তারা কোনো কম্পিটিটিভ এক্সামে এইগুলো দেখতে পাবে না। সুতরাং এই ধরনের কোশ্চিন সেট না করে আমরা নর্মাল ওয়েতে যে কোশ্চিনগুলো সাধারণত সেট হয়ে থাকে আমাদের বাস্তব জীবনের দরকার, সেই ধরনের সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করব। ব্যতিক্রম কোনোদিনই উদাহরণ হতে পারে না, আর আমরা ব্যতিক্রম নিয়ে এত ঘাটাঘাটি করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা একটু এক্সাম্পলের দিকে চলে যাই। তো ভয়েস চেঞ্জ করার সময় আমরা প্রত্যেকটি টেন্সেরই ভয়েস চেঞ্জ করে থাকি। তো আজকে আমি কথা বলবো তোমাদের প্রেজেন্ট টেন্স নিয়ে। PRESENT, প্রেজেন্ট টেন্স, TENSE, টেন্স এর ভয়েস চেঞ্জ। আমি মূলত প্রথমে রুলসের উপর কোনো প্রয়োগ কোনো দিন দেইনি, আজকেও দিতে চাই না। আমরা আগে এক্সাম্পল দেখব। যদি এক্সাম্পল দেখার পরে আমরা সেগুলো চেঞ্জ করতে পারি, সেই ক্ষেত্রে আমরা তখন এই বাক্যগুলো চেঞ্জ করতে পারবো ইজিলি। এখন দেখা যাক, আমি একটা বাক্য দিতে চাই যে এর ফাঁকে একটি কথা বলে নেওয়া দরকার। আসলে অবজেক্টবিহীন কোনো বাক্যে প্যাসিভ করা মোটেও শ্রেয় নয়, কিন্তু তারপরে অনেক ক্ষেত্রে আমরা করেই থাকি।
তো ওগুলো না করে আমরা আগে নর্মাল ভয়েসগুলো শেখার চেষ্টা করি, ওগুলো তখন অটোমেটিক পারবে ইনশাআল্লাহ। তো আবার অবজেক্ট থাকলেই যে ভয়েস চেঞ্জ করা যাবে সেটিও কিন্তু ঠিক না। যেমন আই হ্যাভ এ কার, যদি বলি যে আই হ্যাভ এ কার, এখন এটি যদি প্যাসিভ করতে বলা হয় তো এর উত্তরটা হবে, প্যাসিভ করতে গেলে এর উত্তরটা দেখা যাবে নো প্যাসিভ, কারণ এখন প্যাসিভ হবে না। এখন দেখি যে ছাত্ররা কি লেখে, এ কার ইজ হ্যাল্ড বাই মি, যেটা কোনো ইংরেজি বাক্যই। সুতরাং এই ধরনের প্রশ্ন আমরা কখনোই সেট করব না, যেখানে ছাত্ররা চেঞ্জ করেই বসবে এই ধরনের বাক্য আমরা চেঞ্জ করবো না। ছাত্ররা আমাদের এতটাই বিশ্বাস করে যে আমরা যদি একটা ভুল কোশ্চেনও দিয়ে থাকি, ছাত্ররা মনে করে যে না এটারও মনে হয় ভয়েস চেঞ্জ করা যেতে পারে। তো আমরা ওই দিকে না গিয়ে এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিছু ভয়েস দেখি। যেমন আই টিচ, TEACH, টিচ ইংলিশ, এটি একটি বাক্য, এটার প্যাসিভ করা যায়। আবার লিখছি হি টিচেস আস ইংলিশ, এটি আরেকটি বাক্য যার প্যাসিভ করা আমাদের জন্য সম্ভব। আমি আরও একটি বাক্য লেখার চেষ্টা করি, যেমন উই রিড নভেল, এটিও প্যাসিভ করা যাবে। এখন আমরা দেখি এগুলোর প্যাসিভ কীভাবে করব। আমরা সব সময় দেখব এই বাক্যটার সাবজেক্ট হলো এটা হলো অবজেক্ট, ঠিক এটা হলো সাবজেক্ট, এখানে দুটি অবজেক্ট রয়েছে। তো যখন ডবল অবজেক্ট রয় তখন তার জন্য একটা ব্যতিক্রমভাবে আমরা এই ভয়েসগুলো চেঞ্জ করে থাকি, সেটাও আমি দেখানোর চেষ্টা করব। এখানে এটা হলো সাবজেক্ট, নোভেলটা হলো অবজেক্ট। তো এখন দেখি এখানে আই টিচ ইংলিশ, এর অর্থ হলো এখানে প্রেসার, PRESURE, প্রেসারটা পড়েছে আয়ের উপর, ইংলিশের ওপর নয়। এটা একটু খেয়াল রাখতে হবে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের উপরই প্রেসারটা থেকে থাকে। এই যখন প্যাসিভ করব তখন যেটা অবজেক্ট ছিল অ্যাক্টিভ বাক্যে, ওই অবজেক্টটাকে আমরা শুরুতে লিখব, মানে সাবজেক্ট বানাবো। তাহলে ইংলিশ, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আর ইংলিশ হলো সিঙ্গুলার, সেহেতু তার পরিবর্তে আমরা বিভার্ব হিসেবে ইজ ব্যবহার করব। এখন মূল ভার্বটা ছিল টিচ, টিচের পাস্ট পার্টিসিপল হলো টট, TAUGHT, টট। এরপরে একটি প্রিপোজিশন দিতে হবে। কোন প্রিপোজিশন দেবো? প্রিপোজিশন তো অসংখ্য প্রিপোজিশন আমাদের ইংরেজির মধ্যে রয়েছে। কোন প্রিপোজিশনটা আপনি এখানে দেখুন। আগে দেখব যদি অ্যাক্টিভ বাক্যের সাবজেক্টটা ব্যক্তিবাচক হয় তাহলে আমরা লিখব বাই, আই তো ব্যক্তিবাচক তাই আমরা লিখেছি বাই। এবার আইটা অবজেক্টের জায়গায় বসবে, তো আইয়ের যেহেতু আই হলো সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেসটা আমাদের একটু দেখে নিতে হবে। আই হলে হয় মি, ইউ হলে হয় ইউ, হি হলে হয় হিম, সি হলে হয় হার, দে হলে হয় দেম, উই হলে হয় আস। তো এই ফর্মগুলো আমাদের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্মগুলো আমাদের জেনে রাখতে হবে। এখন বাই, তাহলে আমার সাবজেক্টটি কী ছিল বন্ধুরা? আই, তাহলে আমরা এখানে লিখব মি, তাহলে আমার আনসারটা হয়ে গেল। এখন যদি বলা হয় যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার জন্য রুলস লেখ, আমরা প্রথমেই বলে দেবো অ্যাক্টিভ বাক্যের যেটি অবজেক্ট থাকবে, প্যাসিভ বাক্যে ওটিকে সাবজেক্ট বানাতে হবে, এবং ওই সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ বসবে, যদি প্লুরাল হয় তাহলে আর বসবে, এবং সেটি যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এম বসবে। তাহলে তো এখন অটোমেটিক আমরা এই বাক্যটা দেখেই আমরা রুলসটা বলতে পারলাম। রুলসের জন্ম কিন্তু আগে হয়নি, আগে বাক্যের জন্ম হয়েছে। সুতরাং আগে এক্সাম্পলে যেতে হবে, তারপরে রুলসে যেতে হবে। রুলস কোনো
শিক্ষার মাধ্যম হতে পারে না। শিক্ষার মাধ্যম হলো এক্সাম্পল। যে যত বেশি এক্সাম্পল আয়ত্ত করতে পারবে সে তত বেশি ইংরেজি ভাষার ধরনগুলো জানতে পারবে। সুতরাং আমাদের এই বিষয়গুলোর মধ্যে অবশ্যই নজর দিতে হবে কিসের ওপর? অবশ্যই এক্সাম্পলসের ওপর। বেশি বেশি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবো, আমাদের শিক্ষার্থী বন্ধুরা তত বেশি শিখবে। এখন দেখা যায় এখানে অবজেক্ট রয়েছে দুটো। যেহেতু যদি কোনো বাক্যে অবজেক্ট দুটো থাকে, আমি একটাকে নিই, উইকে নেই। কোনো সমস্যা আছে? কোনো ধরনের সমস্যা নেই। যদি তোমাদের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবা, আমি উত্তর দিয়ে দেবো তোমাদের। ইংলিশকে যদি করতে চাই, হ্যাঁ ইংলিশকেও করা যাবে, কোনো সমস্যা নেই। তো আমাদের যেটা খুশি, যেটা ইচ্ছা হয় সেটাই লিখবো, রাইট? উইয়ের পরে সাধারণত আর বসে, যেহেতু উই বহুবচন, আর বসে। টিচার্সের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো টট, TAUGHT, টট। টটের পরে এবার যেহেতু ইংলিশটা থেকে গেছে, এই যেহেতু টিচ ভার্বের পরেই অবজেক্টটা ছিল আরও একটা, সেটা থেকে যাবে, ইংলিশ থেকে গেল, ইংলিশটা রয়ে গেল। এখন দেখা যাক ইংলিশটা যদি পূর্বে নিতাম তাহলে আশটা আমাদের সেই অবস্থানে রয়ে যেত। এখন প্রিপজিশন বসাতে হবে। এখন হিটা আসলে ব্যক্তিবাচক না বস্তুবাচক? হি অবশ্যই ব্যক্তিবাচক, তাই এখানে বসবে একটা বাই প্রিপজিশন। এই বাই প্রিপজিশন বসলো, এরপরে হির বদলে আমরা কী লিখবো? অবজেক্টিভ হিম, তাহলে এখানে বসবে হিম, ফুল স্টপ। আমার এই আনসারটাও হয়ে গেল। আরও একটা আমি এক্সাম্পল, উই রিড নভেল। এখন নভেল যেহেতু অবজেক্ট রয়েছে একটি বাক্যে, নোভেলটাকে সাবজেক্ট বানাতে হবে। নোভেল মানে হলো উপন্যাস। এখন নোভেল সিঙ্গুলার। পৃথিবীতে যতগুলো সাবজেক্টের নেম রয়েছে, এই সাবজেক্টের নেমগুলো কিন্তু সিঙ্গুলার। যেমন ইকোনমিক্স, শেষে এস রয়েছে, তারপরেও সেটি সিঙ্গুলার। ফিজিক্স, এটিও সিঙ্গুলার। তো সুতরাং যদি সাবজেক্টের ম্যাথমেটিক্স, এখানেও এস রয়েছে, এটিও হলো সিঙ্গুলার। সেক্ষেত্রে আমরা অবশ্যই মাথায় রাখবো যে আমাদের যদি কোনো বিষয়ের নাম হয় তবে অবশ্যই সেটি সবসময় সিঙ্গুলার ফর্মে হয়। নভেলের পরে তাহলে কি বসবে? এইচ বসলো এইচ। এবার রিডের 3 নম্বর ফর্মটাও স্পেলিংটা সেম থাকে, প্রোনাউন্সিয়েশন ডিফারেন্ট হয়ে থাকে। রিড, রেড, রিড, আমরা রিড লিখবো। এরপরে একটা প্রিপজিশন বসবে। প্রিপজিশনটা কী দেবো? বাই দেবো। কেন প্রিপজিশন বাই দেবো? কারণ ওইটা হলো আমাদের ব্যক্তিবাচক, ওইয়ের অবজেক্টিভ কেসটা হলো আস। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা প্রেজেন্ট টেন্সের এই ভয়েস চেঞ্জগুলো শিখে পেলাম। যদি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের করতে বলা হয় তো ওখানে রয়েছে এম, ইজ, আর। এই এম, ইজ, আর এর পরে আমরা বিং যোগ করব। কি যোগ করব? বিং। তারপরে যে ভার্বটা রয়েছে, ওই ভার্বটার PV3 মানে প্রিন্সিপাল ভার্ব যেটা থাকবে তার 3 নম্বর ফর্ম, অর্থাৎ সেটা হয় অ্যাডজেক্টিভ ফর্ম। এই অ্যাডজেক্টিভ ফর্মটা আমরা লিখবো। তারপরে প্রিপজিশন পূর্বের যে নিয়মগুলো আমি বললাম এই নিয়ম মোতাবেকই চেঞ্জ করলে হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, ভালো থাকবে এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবা। ইতিমধ্যে এই ক্লাসটা ডাউনলোড করে তোমরা অবশ্যই বাসায় বারবার দেখার চেষ্টা করবা। বারবার দেখলে তোমাদের কাছে অনেকাংশে ইজি হয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো।